দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনটিতে। আর পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আমি থাকছি জিনিয়া। দর্শক, কৃষি বিষয়কে সামনে নিয়ে আমাদের এই প্রোগ্রাম চলে প্রতিনিয়ত, আর আমরা অনেক রকম প্রশ্নও পেয়ে থাকি আপনাদের কাছ থেকে। সেই প্রশ্নগুলো কিন্তু ফুরোয় না, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা আপনাদের কাছ থেকে এই কৃষি বিষয়কে সামনে রেখে অনেক প্রশ্ন পেয়েছি এবং আমরা একে একে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর সমাধান দিতে। সকল প্রশ্নের সমাধান দিতে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইমরুল কায়েস, উদ্যান তত্ত্ব বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভালো আছেন আপনি নিশ্চয়ই? আছি আলহামদুলিল্লাহ। পরপর আপনাকে আমরা বেশ অনেকবার পেয়েছি এবং দর্শকরাও আনন্দিত যে অনেকগুলো প্রশ্নের সমাধান আমরা আপনার কাছ থেকে পেয়েছি বা পাচ্ছি, এবং আমরা আশা করছি যে আজকের যেসব প্রশ্ন রয়েছে আমরা সেগুলোর একটি চমৎকার সমাধান পেয়ে যাব। স্যার, আমরা শুরু করছি আমাদের প্রশ্নতেই। প্রথম আমি প্রশ্নে যাচ্ছি, পঞ্চগড় থেকে প্রথম প্রশ্নটি জাকির করেছেন। তিনি জানতে চেয়েছেন, কুমড়া গাছের আক্রান্ত পাতার গায়ে সাদা বা হলদে থেকে বাদামি রঙের তালির মতো দাগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তিনি কি করবেন? ধন্যবাদ কৃষক ভাই আপনার প্রশ্ন করার জন্য। এটা সাধারণত এই গ্রীষ্মকালীন মাঝামাঝি সময়ে এই কুমড়া জাতীয় ফসল গাছে এই আক্রমণটা বেশি থাকে, এই রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। এই রোগটা হচ্ছে মানে কুমড়া বা মিষ্টি কুমড়ার ডাউনি মিলডিউ ডিজিজ। আচ্ছা। এই ডিজিজ যখন দেখা দেয় গাছে সাধারণত বয়স্ক পাতায় দেখা দেয়, এবং বয়স্ক পাতায় সাদা বা হলুদ থেকে বাদামি রঙের তালি দাগ দেখা যায় আর কি। এটা সাধারণত প্রথম অল্প জায়গায় দেখা যায়, পরে আস্তে আস্তে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে এবং গাছটা এক পর্যায়ে মারা যায়। তো এই যখন এই রোগটা দেখা দেওয়ার সাথে সাথে কৃষক ভাইকে ব্যবস্থা নিতে হবে, তা না হলে দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যে তার পুরো বাগানটা নষ্ট বা ক্ষেতটা নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমাদের যে জাতটা ব্যবহার করব, জাতটা হচ্ছে রোগ প্রতিরোধী জাত হতে হবে। আমাদের যে বীজটা ব্যবহার করব, বীজের যে যখন বপনের আগে আমাদেরকে শোধন করে নিতে হবে। আমরা যদি, যেহেতু আমি প্রথমে বলেছি যে এই সিজনটা হচ্ছে এই রোগ প্রাদুর্ভাবের জন্য উত্তম সময়, সেই হিসাবে আমরা যদি একটু আগাম চাষ করি তাহলে কিন্তু এই রোগটার মানে ফসলে দেখা দিবে না। তো এরকম করে আমরা জৈবিকভাবে প্রথম দিকে একটু চেষ্টা করব। যদি দেখি যেটা হচ্ছে না, তখনই আমরা সরাসরি কেমিক্যাল পদ্ধতিতে যাব। কেমিক্যালে সাধারণত আমরা ম্যানকোজিব গ্রুপের যে ছত্রাকনাশক, সেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে কৃষক ভাই এই রোগের থেকে পরিত্রাণ পাবে ইনশাল্লাহ। যাক, আশা করছি তাহলে বিশেষ করে আপনি যেটা বলেন যে সিজনের আগেই যদি আমরা চাষাবাদটা শুরু করতে পারি তাহলে সেক্ষেত্রে বেশ আমরা উপকার পেতে পারি আর কি। মানে যারা শুরু করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখলে বোধহয় বেশ লাভবান হবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি কুষ্টিয়া থেকে এসেছে। ইকবাল কুষ্টিয়া থেকে স্যারের কাছে জানতে চেয়েছেন সফেদার ফুল কালো হয়ে ঝরে যাওয়ার কারণ এবং তার প্রতিকার। ধন্যবাদ। এটা হচ্ছে যে সফেদা মানে কালো হয়ে যাচ্ছে, এটা কয়েকটা কারণেই হতে পারে। তবে আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাই বা ফাঙ্গাসের একটা স্পেসিসের আক্রমণের ফলে এটা হয়েছে। তো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ফুল যদি পলিনেশন না হয় তাহলে কালো হয়ে এরকম চলে যায়। আবার দেখা যাচ্ছে যে যদি কোনো পটাশ সার বা বোরন সারের অভাব হলে অনেক সময় ফ্লাওয়ার সেটিং হয় না, মানে পলিনেশন ঠিকমতো হয় না, ফল তখন এটা কালো হয়ে এটা ঝরে যায়। তো আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু মানে কালো বা পড়ে যাচ্ছে, তো এটা ডিজিজই হতে পারে যেটা ছত্রাকের দ্বারা সংঘটিত হয়ে থাকে। তো উনি যদি এটা যে কোনো ধরনের ছত্রাকনাশক পানিতে দিয়ে স্প্রে করে তাহলে এটার সমস্যার সমাধানটা পাবে। এছাড়া গাছে যখন এরকম ফাঙ্গাল ফ্রুটিং বডি যখন দেখা যাবে, তখন উনি যদি কৃষক ভাই যদি হাই স্পিডে ওয়াটার স্প্রে করে তাহলে এই ফ্রুটিং বডি বা ফাঙ্গাসগুলো ওয়াশ আউট হয়ে যাবে। দর্শক, আমাদের কাছে অনেক প্রশ্ন এখনো জমা রয়েছে বিভিন্ন মাধ্যম থেকে, তবে আমরা এই পর্যায়ে যে প্রশ্নটি নেব সেটা একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে আমরা প্রশ্নটি জানার চেষ্টা করছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমার মরিচ খেতে অনেক সমস্যা। সর্বপ্রথমত গাছ স্টক করতেছে, দ্বিতীয়ত মরিচের গাছ ভমরা হয়ে আসতেছে, তৃতীয়ত মরিচের ফল ঝরে যাচ্ছে। অনেক ধরনের সমস্যা হচ্ছে, এগুলা কি সমাধান পাইতে পারি আমরা, এটা আমরা চাচ্ছি। উনি বেশ তিনটা সমস্যার কথা বলেছেন, সেই জায়গা থেকে সমাধানগুলো কি কি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এটা এখানে তিনটা সমস্যা। প্রথম যেটা হচ্ছে ঢলে বা স্ট্রোক করছে আর কি, যে এরকম মানুষের ক্ষেত্রে হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, গাছও এরকম স্ট্রোক করে, এটাকে ঢলে পড়া রোগ বলে আর কি। এটা ছত্রাক দ্বারা সংঘটিত হয়ে থাকে। আবার অনেক সময় পানির অভাবেও কিন্তু গাছ ঢলে পড়ে। তাহলে ছত্রাক এবং পানির ধারা ঢলে পড়া, ছত্রাক দ্বারা ঢলে পড়া, এটা আমরা বোঝার জন্য আমরা যদি খেতে পানি দিই, পানি দেওয়ার সাথে সাথে গাছ যদি ঠিক হয়ে যায়, আগের মতো সতেজ হয়ে যায়,
তাহলে বুঝবো যে এটা ফিজিওলজিক্যাল ড্রাউট বা পানির অভাবে এটা ঢলে পড়েছে বা স্ট্রোক করেছে। আচ্ছা। আরেকটা হলো যে যদি পানি দেওয়ার পরেও যদি সে সতেজ না হয়, তাহলে ধরে নিব যে যে স্ট্রোক বা নেতিয়ে পড়েছে বা ঢলে পড়েছে এটা হচ্ছে তার ফানজাইয়ের আক্রমণের ফলে। তাহলে এটা ছত্রাকনাশক, যে কোনো অনুমোদিত ছত্রাকনাশক স্প্রে করতে পারি আমরা এখানে। তো এই ক্ষেত্রে নাবা ক্রপ কেয়ার লিমিটেডের যদি অ্যান্ট্রাইকো পাউডার, এটা যদি আমরা 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করি, তাহলে ঢলে পড়া রোগটা তার সমাধানটা উনি পাবেন আর কি। আরেকটা হচ্ছে যে কাণ্ড গাছ ভেঙে যাচ্ছে বা কাণ্ড ফেটে যাচ্ছে, এটা হচ্ছে মরিচের ক্যাঙ্কার রোগ। এই রোগটা যখন হয়, এটাও ছত্রাক দ্বারা হয়ে থাকে। তো এটা ক্ষেত্রে আমাদের সুষম সার অ্যাপ্লাই করতে হবে এবং রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। তাহলে এই জৈবিকভাবে এই ক্যাঙ্কার রোগের আমরা সমাধান পাই। অথবা যে কোনো অনুমোদিত বা ফাঞ্জিসাইড, যেমন ম্যানকোজিব গ্রুপের যদি ফাঞ্জিসাইড স্প্রে করে দিতে পারি আর কি, তাহলে এটার সমাধানটা উনি পাবে। আরেকটা যেটা বলছেন সেটা হচ্ছে তার ফল ঝরে যায়। ফল আসলে ঝরে যায় অনেকগুলো কারণ হতে পারে আর কি। যদি মাটির আর্দ্রতা মানে কম থাকে, জমিতে যদি পটাশ বা বোরনের সারের অভাব থাকে, নাইট্রোজেনের যদি আধিক্য থাকে, তো অনেক সময় দেখা যাচ্ছে নাইট্রোজেন সার কৃষক এত পরিমাণে দেয় তখন গাছে ফলনও কমে যায় এবং ফল ঝরে যায়। আবার বোরন সারটা আমরা দিই না, এই ক্ষেত্রে আমরা 10 গ্রাম বোরন প্রতি শতাংশে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দর্শক, অনেকগুলো প্রশ্ন, তবে সেই প্রশ্নগুলোর মধ্যে এবারে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো মেসেঞ্জারের মধ্য দিয়ে এসেছে। আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। মেসেঞ্জারের মধ্য দিয়ে প্রথম প্রশ্নটি রাজশাহী থেকে ইমতিয়াজ করেছেন। তিনি জানতে চেয়েছেন, জামরুল ফল পচে যায় এবং পচা অংশ তুলার মতো জীবাণু দেখা যায়, সেক্ষেত্রে পচা অংশে যে এই তুলার মতো জীবাণু দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তিনি কি করবেন, করণীয়টা কি? ধন্যবাদ। এখানে এটা হচ্ছে জামরুলের ফল পচা রোগ। এটাও ছত্রাক দ্বারা সংগঠিত হয়ে থাকে। এটা যখন গাছে ফল মানে সাধারণত নিচের অংশে পচা এবং এই যে সাদা ফাঙ্গাসের ফ্রুটিং বডি বা যেটা মাইসিলিয়াম আমরা বলি আর কি, সাদা সাদা জীবাণু দেখা যায় আর কি। এটা দেখার সাথে সাথেই যখন এই রোগটা গাছে দেখা দিবে 2-1টা ফলের মধ্যে, ফল সংগ্রহ করে এটাকে ধ্বংস করে ফেলতে হবে আর কি। আর বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরবর্তীতে যদি এটা মানে জৈবিক, দ্যাট মিনস হচ্ছে যে আমার গাছের যেটা ফলে দেখা দিল সেটা সংগ্রহ করে ধ্বংস করার পরে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও যদি এটা বেড়ে প্রাদুর্ভাবটা দেখা যায়, তখন আমরা যে কোনো ধরনের অনুমোদিত ফাঞ্জিসাইড ব্যবহার করলেই এটা মানে দমন করা যাবে আর কি। বিশেষ করে কার্বানডেজিম গ্রুপের যদি যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো এখানে আমরা ব্যবহার করলে, অথবা যে কোনো পচা ফাঞ্জিসাইড, যেমন এক্ষেত্রে আমরা টিল 250 ইসি এটা ব্যবহার করতে পারি। সাধারণত আমরা 1.5 থেকে 2 ml প্রতি লিটার পানিতে 2 থেকে 3 বার স্প্রে করলেই এটা সমাধানটা উনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চমৎকার। দর্শক, আশা করছি আপনি আপনার সমাধানটি পেয়ে গেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। মেহেরপুর থেকে শাহানা বেগম জানতে চেয়েছেন, বেগুনের ফল বিকৃতি এবং পাতার বাদামি দাগ। তিনি প্রশ্ন করেছেন কেন এটি হয়। ধন্যবাদ। এটা এখানে দুইটা মানে প্রশ্ন আছে, একটা হচ্ছে ফল বিকৃত হওয়া আর একটা হচ্ছে পাতায় বাদামি দাগ। ফল বিকৃতি যেটা হচ্ছে বা আঁকাবাঁকা হচ্ছে, এটা আসলে এক্স্যাক্টলি কোনো কারণ আসলে জানা যায় না আর কি কারণে হচ্ছে। তবে এটা সাধারণত আমরা ধরে নেই অনেক সময় পোকামাকড় আক্রমণে বা যদি ফার্টিলাইজার বা সারের অভাব হলে ফল ম্যালনিউট্রিশনে ভোগে, তখন এটা বাঁকা হয়। তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে পানির আর্দ্রতা কম থাকলে, অনেক সময় খুব কাছাকাছি দূরত্বে গাছ লাগালে তখন এই ফলগুলো বেঁকে যায়। তো তাহলে এই ক্ষেত্রে কৃষক ভাইকে যেটা করতে হবে, সুষমমাত্রায় সার দিতে হবে, পানি দিতে হবে এবং গাছের প্রপার বা একটা সঠিক দূরত্ব মেনটেন করে গাছ লাগাতে হবে। তাহলে ফল বাঁকা থেকে এটা থেকে উনি পরিত্রাণ পাবে আর কি। আরেকটা যেটা বলছে বাদামি দাগ, এটা হচ্ছে পাতার দাগ রোগ। এই দাগটা সাধারণত পাতার মানে মাঝে মাঝে দেখা যায় আস্তে আস্তে পাতার দাগগুলো বেড়ে যায় এবং একটা সময় দেখা যায় যে পাতা ঝরে যায় এবং একটা সময় গাছটাও মরে যায়। তো এটা হচ্ছে ফাঙ্গাস দিয়ে হয় বা ছত্রাক দ্বারা সংগঠিত হয়ে থাকে। তো এইটা এক্ষেত্রে দমন করার জন্য আমাদেরকে ফাঞ্জিসাইড স্প্রে করতে হবে। আসলে বেগুনে ফাঞ্জিসাইডটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। আমরা যে বাজার থেকে যে বেগুন খাই, কৃষকরা এত স্প্রে করে কারণ এর এত যে পোকামাকড় বা রোগবালাই, এটা বাধ্য হয় কৃষক। তো এই ক্ষেত্রে আমরা যেগুলো কম মানে
হিউম্যান টক্সিক যেগুলো আর কি, এগুলো আমাদেরকে ব্যবহার একটু করতে হবে। কম কম পরিমাণে টক্সিক, হ্যাঁ, যেটা হয় ব্যবহার করা সেক্ষেত্রে নাবা ক্রপ কেয়ার লিমিটেডের বেশ কিছু ফাঞ্জিসাইড আছে, বা এই ক্ষেত্রে আমরা নাবা ক্রপ কেয়ার লিমিটেডের অ্যান্ট্রাইকো পাউডার এটাও আমরা ব্যবহার করতে পারি এখানে। তাহলে কৃষক ভাই মানে এর উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে তো প্রশ্ন চলে আসে, তবে অনেকেই আছেন যারা সরাসরি কিন্তু আমাদের বিশেষজ্ঞদের সাথে ফোনে তার প্রশ্ন রাখতে চান, কথা বলতে চান। সেই জায়গা থেকে এবারে আমরা একটি ফোন কলে চলে যাব। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিচয় দিন এবং একই সাথে আপনার প্রশ্নটি রাখুন। আমি যশোর থেকে রুহুল বলছি। আমাদের কলা গাছে কিছু মানে কলা গাছে শুকনা ধূসর বর্ণের কালো দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ, যেটা যে ছাই ছাই মতো, এটার সমাধান কি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। স্যার, উনি যেমনটি বলছিলেন যে ধূসর কালো দাগ দেখা যাচ্ছে কলা গাছের মধ্যে, সেই জায়গা থেকে সমাধানটি কি হতে পারে? ধন্যবাদ। এটা আসলে উনি কি কলার মধ্যে ধূসর দাগ দেখছেন না কলা গাছে দেখছেন? এটা আমি সম্ভবত কলার গায়ে শুকনো যে কলার গায়ে, হ্যাঁ, গায়ে এটা মানে ফলের মধ্যে উনি মনে হয় দেখেছেন আর কি। তো এটা হচ্ছে যে এটাও একটা মানে ছত্রাকজনিত রোগ। এটা সাধারণত আর্লি স্টেজে কলার গায়ে এই ছত্রাকটা আক্রমণ করে, এবং আর্লি স্টেজে অনেক সময় আমরা এটা দেখতে পাই না। যখন এর কলাটা বড় হয়, হতে থাকে আস্তে আস্তে, তখন সে তার সিমটমটা সে প্রকাশ করে। সেক্ষেত্রে স্যার আমরা সমাধানটা কি পেতে পারি? হ্যাঁ, সমাধানটা এখানে আমাদের ফাঞ্জিসাইড স্প্রে করতে হবে। বিশেষ করে এখানে যদি আমরা রুব্রাল আমাদের জন্য মানে পারফেক্টলি কাজ করবে। সাধারণত 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে আমাদেরকে 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। যাক, সেই জায়গা থেকে তাহলে আমরা সমাধানটি পেয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এখন আরও বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, সেই প্রশ্নগুলোর সমাধান আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসি নেত্রকোনা থেকে আপনার কাছে স্যার হাসিবুর রহমান প্রশ্নটি রেখেছেন যে কলা গাছে পাতার গোড়ায় শুকনো দাগ এবং গাছ হেলে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে সমাধান কি হতে পারে? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটা আসলে কলার পানামা ডিজিজ আর কি। এই ডিজিজ যখন দেখা দেয় তখন কলা গাছের পাতার গোড়ার দিকে এরকম দাগ দেখা দেয় বা ব্রাউন কালার পুড়ে যায়। কলা গাছের যে মানে মাঝখানের যে কাণ্ড সেটা ফেটে যায়, গাছ হেলে পড়ে যায়, গাছের যে পাতার যে এবং লিপ ব্লেড আর লিপ শীট যেটা আমরা বলি আর কি, এটা সংযোগস্থল ঝুলে পড়ে যায়। তো এটা হচ্ছে মানে ছত্রাক দ্বারা সংগঠিত হয়ে থাকে। এটা দেখা দেওয়ার সাথে সাথে আমাদের ব্যবস্থা নিতে হবে। এটা যদি আমরা ব্যবস্থা না নিই তাহলে কৃষক ভাই ফলনে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। এই ক্ষেত্রে আমাদেরকে যে বাগান করার আগে আমাদের জমিটাকে শোধন করে নিতে হবে। আমরা ডুলোচুন অথবা স্ট্যাবল ব্লিচিং পাউডার দিয়ে আমরা জমিটা শোধন করে নিতে পারি। তারপরে যে রাইজোমটা ব্যবহার করব সেটা জীবাণুমুক্ত বা রোগমুক্ত থাকতে হবে, এবং সেটাকে সিড ট্রিটিং বা কেমিক্যাল দিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট করে পরে লাগাতে হবে। এবং একই জমিতে বারবার কলা চাষ করা যাবে না। সাধারণত 2-3 বছর পর পরে কলার জমিটা চেঞ্জ করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে জৈবিকভাবে আমরা এটার ব্যবস্থাপনা নিতে পারি। এরপরেও যদি এই ব্যবস্থাপনাগুলো নেওয়ার পরেও যদি দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা কার্বোফুরান বা কার্বাজিন গ্রুপের যে ফাঞ্জিসাইড আছে সেগুলো 5 গ্রাম প্রতি গাছের গোড়ায় আমরা এটা ব্যবহার করলে কৃষক ভাই এটার উপকার পাবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। সুনামগঞ্জ থেকেও একটি প্রশ্ন আছে। সুনামগঞ্জের হাফিজা খাতুন জানতে চেয়েছেন আপনার কাছে আমড়ার গায়ে পচা দাগ এবং গন্ধ হওয়া কি রোগের লক্ষণ, এবং বলছেন যদি যে রোগটার কথা বলবেন সেই রোগের লক্ষণের ক্ষেত্রে আসলে সমাধানের করণীয়টাও কি, সে প্রশ্নটিও উনি করেছেন। এটা হচ্ছে আমরা ফল পচা রোগ। এটা সাধারণত যখন আমরা গাছ থেকে ফলটা হারভেস্ট করার পরে যখন ফলটা অনেক সময় ক্ষত সৃষ্টি করে, তখন গামের মতো একটা পদার্থ বের হয়। এটা পরবর্তীতে ওই ক্ষত স্থান দিয়ে বিভিন্ন ধরনের ফানজাই, ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের জীবাণু ভিতরে ঢুকে এটাকে পচনের জন্য প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে। তো এইটার মানে যাতে না হয় সেক্ষেত্রে আমাদেরকে যে সময়টাতে হারভেস্টিং সময়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে আমরা রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় আমরা এটা সংগ্রহ করতে পারি, হারভেস্ট করতে পারি গাছ থেকে। এরপরে আমরা যে আমরাটা সংগ্রহ করার পরে গাছের নিচ থেকে বা যে গাছের থেকে আমরা হারভেস্ট করব সাথে সাথে এখান থেকে সরিয়ে একটা আর্দ্র এবং খোলা বাতাস যুক্ত জায়গায় এটা আমাদেরকে রাখতে হবে। এবং এই আমরাটা হারভেস্ট করার পরে আমরা এখানে হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারি। সাধারণত 55 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 2 থেকে 3 মিনিট এটা যদি আমরা ডিপিং বা ডুবাইয়ে রাখি, পরবর্তীতে এটা আমরা শুকায়ে নিয়ে এই ব্যবস্থাপনাটা যদি নেই তাহলে এটা আর পচন রোগটা দেখা দেবে না।
এছাড়াও আমরা বিভিন্ন ধরনের এক্সট্রাক্ট ব্যবহার করতে পারি, যেমন সিউইড এক্সট্রাক্ট বা কিটোসান। এই সলিউশন তৈরি করেও কিন্তু আমরা এই আমড়ার মধ্যে স্প্রে করে দিলেও এই পচন রোগটা কিন্তু আর হবে না, রোধ করা যাবে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। আর দর্শক, প্রশ্ন তো অনেক আছে, আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ আরেকটি প্রশ্ন নেব। ঝালকাঠি থেকে লায়লা আক্তার তিনি প্রশ্ন করেছেন স্যার, যে গ্রীষ্মকালীন শসার পাতায় হলুদ ছাপ ও ডাটা নরম হয়ে যাওয়া ভাইরাসের সংক্রমণের ইঙ্গিত কিনা? হ্যাঁ, ধন্যবাদ লাইলা। মানে উনি আসলেই একজন খুব আদর্শ কৃষক আমার মনে হয়, কারণ উনি কৃষির সাথে জড়িত, সেই কারণে সে বলতে পারছে যে এটা একটা ভাইরাসের লক্ষণ। উনি কিন্তু অনুমান করতে পারছেন। তো সুতরাং যদি পাতার মধ্যে হলুদ সুপ সুপ এই দাগগুলো থাকে আর কি, তখন আমরা বুঝে নিই যে মোজাইকের মতো দেখা যায় আর কি পাতাটা, যে গাঢ় সবুজ হলুদের সুপ সুপ দাগ, তখন এটা সম্পূর্ণটাই ভাইরাসের প্রাদুর্ভাব বা আক্রমণের ফলে হয়। ভাইরাস সাধারণত সেকেন্ডারি বাহকের মাধ্যমে ছড়ায়, যেমন হচ্ছে জাপ পোকা বা ফ্রুট ফ্লাই। শসার ক্ষেত্রে সাধারণত জাপ পোকা বা ফ্রুট ফ্লাই এইটা বাহক হিসাবে কাজ করে। সুতরাং আমাদেরকে প্রথমেই ভাইরাস কন্ট্রোল করতে গেলে আমাদের ওই বাহক পোকাকে কন্ট্রোল করতে হবে। এই বাহক পোকা কন্ট্রোল করার জন্য আমাদেরকে যে অনেক সময় শসা গাছে শসা পচে থাকে বাই থাকে, এই পচা বা মরা যে পাতা যেগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং একটা ওই পোকার জন্য একটা অল্টারনেট একটা হোস্টের ব্যবস্থা করতে হবে, যাতে শসা গাছে সরাসরি সে আক্রমণটা করতে না পারে। এরপরেও যদি আমরা এটা কন্ট্রোল না করতে পারি, দেন আমরা বিভিন্ন ধরনের সেক্স ফেরোমন ট্র্যাপ অথবা আমরা স্টিকি ট্র্যাপ এগুলো ব্যবহার করে এই যে বাহক পোকা এগুলো আমরা দমন করতে পারি। এরপরেও যদি আমরা কন্ট্রোল না করতে পারি, ফাইনালি আমরা ইনসেকটিসাইডে যেটা কেমিক্যাল ট্রিটমেন্ট সেটাতে যাব, তাহলে এই বাহক পোকা দমন হবে। এবং সেই সাথে সাথে আমাদের এই ভাইরাসের প্রাদুর্ভাব কমানোর জন্য আমাদেরকে ক্লিন কাল্টিভেশনটা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে, এবং এই সুষম মাত্রায় সার, তার ডিফেন্সিভ মেকানিজমটা ডেভেলপ করতে হবে, তার রোগ এবং পোকামাকড়গুলো সে অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আশা করছি আমরা পরবর্তী পর্বে আবারও আপনাকে আমাদের সাথে পাবো। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে দীপ্ত টিভি এবং যে সকল কৃষক প্রশ্ন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের যে কোনো কৃষি বিষয়ক যদি প্রশ্ন থেকে থাকে যোগাযোগ করবেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। দর্শক, আপনারা চাইলে আমাদেরকে ইমেল করে তো প্রশ্ন পাঠাতেই পারেন। এছাড়া সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক মেসেঞ্জারের মধ্য দিয়েও, কমেন্টসের মধ্য দিয়েও প্রশ্ন রাখতে পারেন। এছাড়া অনেকেই রয়েছেন যারা সরাসরি বিশেষজ্ঞদের সাথে কথা বলতে চান, তাই অবশ্যই আপনাদের কাছে একটি ফোন কল অপশন রয়েছে। আমাদের দেয়া যে নাম্বারটি রয়েছে সেই স্ক্রিনের নাম্বারে আপনারা কিন্তু ফোন কল করে সরাসরি বিশেষজ্ঞদের সাথেও যোগাযোগ করে প্রশ্নটি রাখতে পারেন। এবং আপনাদের প্রশ্ন আপনারা ততক্ষণ পর্যন্ত জমা করুন, এবং পরবর্তী পর্বে আবারও আপনাদের সকল প্রশ্নের সমাধান নিয়ে দেখা হচ্ছে নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই আয়োজনটিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত কৃষি জিজ্ঞাসার সাথে থাকুন। ধন্যবাদ।